সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যথা থেকে বন্ধ্যাত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কামরুন নাহার নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS DGO ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্যানকেয়ার হসপিটাল ফার্টিলিটি সেন্টারে গাইনি অ্যান্ড অবস বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ মোনা। ম্যাম, আজ আমরা কথা বলছি একটু ভিন্ন টপিকে, সেটি হচ্ছে ব্যথা থেকে বন্ধ্যাত্ব। তো এটি বলতে আসলে আপনি কি বোঝাতে চাইছেন? আমাদের দেশে অনেক নারী আছেন যারা মাসিকের ব্যথা নিয়ে ভুগছেন এবং বছরের পর বছর ওনারা এই ব্যথাটিকে স্বাভাবিক বলে মনে করছেন এবং এটাকে রোগ হিসাবে চিহ্নিত করতে পারছেন না। কিন্তু এই যে ব্যথা, এই ব্যথাই হতে পারে একটি নারীর জীবনের বিশাল সমস্যা, হতে পারে তার শারীরিক সমস্যা, তার বিবাহিত জীবনের সমস্যা, মানসিক সমস্যা, এমনকি এই ব্যথাই একসময় তার সন্তান জন্ম দেওয়াকে প্রভাবিত করতে পারে। এবং যেই ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলছি, এই ব্যথার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ম্যাম, এন্ডোমেট্রিওসিস বলতে কি বোঝায়? আমাদের যে জরায়ুটি আছে তার ভিতরে যে আস্তরণ, সেটার নাম এন্ডোমেট্রিয়াম। এবং এই স্বাভাবিক এন্ডোমেট্রিয়াম যখন জরায়ুর বাইরে অবস্থিত থাকে, অর্থাৎ ডিম্বাশয় কিংবা জরায়ুর পিছনে কিংবা খাদ্যনালীর আশেপাশে, এটা একেবারে কৈশোর থেকে একদম বার্ধক্য প্রত্যেকটা নারী এটাতে আক্রান্ত হতে পারেন। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা অনুযায়ী বলা হচ্ছে যে সারা পৃথিবীতে প্রায় 160 মিলিয়ন নারী এই রোগে আক্রান্ত। এখন হতে পারে সে কৈশোরেই আক্রান্ত হচ্ছে, হতে পারে সে তার রিপ্রোডাক্টিভ এইজে আক্রান্ত, হতে পারে তার মেনোপজ হওয়ার পরেও সে আক্রান্ত হচ্ছে। এখন এখানে কথা এসে যায় যে আসলে এই রোগ আমরা কিভাবে চিহ্নিত করব, কিভাবে এই ব্যথার কারণটা আমরা জানতে পারবো। ম্যাম, কি ঘটে জরায়ুতে? আসলে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে একজন নারী তার 15 থেকে 45 বছর কিংবা কৈশোরে 12 থেকে 13 বছর বয়সে যখন মাসিক হন, তখন ঘটনাটা আসলে ঘটে যে জরায়ুর ভেতরে যে এন্ডোমেট্রিয়াম, এটি হরমোনের প্রভাবে ভেঙে যায়। আচ্ছা। ভেঙে চুরে সেটা মাসিক আকারে, রক্ত আকারে বের হয়ে যায়। কিন্তু যিনি এন্ডোমেট্রিওসিসে ভুগছেন কিংবা আক্রান্ত হচ্ছেন, ওনার এই ব্লাডটা জরায়ুর ভিতর দিয়ে বের হওয়া ছাড়াও কিছু ব্লাড ব্যাকফ্লো করে, অর্থাৎ এটা রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন বলে ডাক্তারি ভাষায়। কিছু ব্লাড উল্টা পথে যেয়ে টিউব দিয়ে এগুলো ওভারিতে, তারপরে ওভারির পিছনে, আশেপাশে জরায়ুর পিছনে জমাট বেঁধে যায়। এবং জমাট বাঁধার কারণে যেটা হয়, সেই মেয়েটি কিংবা সেই নারীটি আলটিমেটলি সে ব্যথায় ভোগে। প্রথমে হয়তো সে বুঝতেই পারে না এই ব্যথাটা কিসের। মা খালার হয়তো বলে যে প্রত্যেক মেয়েরই এরকম একটা ব্যথা হয়, এটা স্বাভাবিক। কিন্তু যখন এই ব্যথা তার স্বাভাবিক কাজকে থামিয়ে দেয়, অর্থাৎ যে মেয়েটি স্কুলে যেতে পারছে না ব্যথার কারণে, পরীক্ষা মিস করছে, কিংবা যে নারীটি তার কর্মক্ষেত্রে যেতে পারছে না, তাকে অবশ্যই কিন্তু ভাবতে হবে। এবং আপনি হয়তো জানেন যে এই এন্ডোমেট্রিওসিস রোগটি ডায়াগনোসিস হতে হতেই 8 থেকে 10 বছর লেগে যায়। অর্থাৎ একটি মেয়ে যখন ডায়াগনোসিস হয়, অলরেডি সে 5 থেকে 6 জন গাইনোকোলজিস্টের দরজা ঘুরেই আসে। কাজে এটা নিয়ে আসলে আমাদের অনেক মিথ আছে, সেগুলোকে ভেঙে যদি কারো এরকম ব্যথা থাকে তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এই ধরনের ব্যথাগুলো কিন্তু এখনো খুলে বলবার যে পরিবেশ বা মানসিক শক্তি, সেটি হয়তো অনেকের ক্ষেত্রেই থাকে না। সেটি যদি আমি গ্রামের দিকটা যাই, সেসব বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, তাদের জন্য আপনার কি বলবার আছে যে এগুলো কি আসলে কথা বলা জরুরি কিনা? আমাদের বাংলাদেশে একটা এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি আছে। আমরা সোসাইটির পক্ষ থেকে কিন্তু সারা বছরই প্রচারণা চালিয়ে যাই এবং গত মার্চ মাস ছিল এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস সচেতনতা মাস। এই মাসেও আমরা বিভিন্ন সোসাইটি থেকে, অর্থাৎ গাইনোকোলজি সোসাইটির বিভিন্ন ব্রাঞ্চ থেকে আমরা এগুলো নিয়ে কথা বলছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, স্কুল কলেজেও আমাদের যাওয়া হচ্ছে। এবং আসলে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করার কোনো বিকল্প নেই। এবং এই সচেতনতা তৈরি করতে হবে স্কুল থেকে,
কারণ একটি মা কিন্তু জানেন না, একটি মেয়ে কিন্তু জানে না যে আসলে রোগটি কি, তার স্কুল ভামে হচ্ছে, পরীক্ষা মিস করছে। এই ব্যথা সম্পর্কে আসলে সবাইকেই জানাতে হবে যে একটি ব্যথা কিন্তু সাধারণ নয়, এই ব্যথাই কিন্তু তার ভবিষ্যৎ অনেকখানি নষ্ট করে দিতে পারে। একটি মা যখন ব্যথা নিয়ে আসে, এবং এই ব্যথাটি আরেকটু হচ্ছে যে শুধু মাসিকের সময় ব্যথা হয় তা নয়, দেখা যায় মাসিকের শুরুতে শুরু হয় এবং মাসিকের সময় থাকে এবং মাসিক শেষ হতে হতে থাকে, এবং কারো কারো দেখা যায় যে সারা মাস জুড়ে থাকে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তার স্বামীর সঙ্গে মেলামেশার সময় ব্যথা হতে পারে, তার মাসিকের সময় যখন তার মল থেকে ব্যথা হতে পারে, তার প্রস্রাবে ব্যথা হতে পারে। এগুলো কিন্তু কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। ব্যথা ছাড়া আর কি কোনো উপসর্গ থাকতে পারে যেটি আসলে এন্ডোমেট্রিওসিস আমরা বুঝতে পারবো? ব্যথা ছাড়াও তাদের বলে যে পিরিয়ডের সময় তাদের পেট ফুলে থাকে, কিংবা সারা মাসই তার ব্যথা করে। এই যে সারা মাস তার ব্যথা করে, এটা কিন্তু আমলে আনতে হবে। প্লাস কোনো বিবাহিত নারী দেখা গেল যে সে বাচ্চা চাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, সে পিরিয়ডিক একটা পেইন অনুভব করে, তখনও কিন্তু আমাদের এগুলো আমলে আনতে হবে। তার বিস্তারিত ইতিহাস নিতে হবে। যদি সে মানে বিবাহিত হয় এবং বাচ্চা চায়, তাহলে তার জন্য একরকম চিকিৎসা হবে। বিবাহিত কিন্তু বাচ্চার দরকার নেই, তার জন্য একরকম চিকিৎসা হবে। আবার যিনি অ্যাডোলেসেন্ট অর্থাৎ কিশোরী এন্ডোমেট্রিওসিস, তার জন্য কিন্তু চিকিৎসা আরেক রকম হবে। এটি নির্ণয় করবার ক্ষেত্রে আসলে কি কি ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়? শুরুতে আমরা যেটা করি যে বিস্তারিত ইতিহাস নেই, যে পেইনের ডিউরেশন কতদিন যাবত হচ্ছে, যদি বিয়ে হয়ে থাকে কত বছর বিয়ে হয়েছে, এগুলো সমস্ত আমরা ডিটেলস নিই। এবং নেওয়ার পর আমরা আসলে যেটা করে থাকি আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রামে কিন্তু খুব ভালো আসে, এবং আলট্রাসোনোগ্রামে যদি রোগটা নির্ণয় করা না যায়, তখন কিন্তু আমরা এমআরআই চলে যাই। তবে যদিও বলা হয় সারা পৃথিবীতে ল্যাপারোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস করার জন্য। যদি ল্যাপারোস্কোপি আলট্রাসোনোগ্রাফি কোথাও কিছু না পাই, তখন আমরা ল্যাপারোস্কোপিতে চলে যাই। বয়স ভেদে এন্ডোমেট্রিওসিসের যে চিকিৎসা, এটি কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, তো সেটি কিরকম? একটু কিশোরী, সে হয়তো 16, 17, 18 বছর বয়স, যার বিয়ে হয়নি, তাকে আমরা একটু ব্যথানাশক ওষুধ দিব, তাকে আমরা হরমোন প্রজেস্টিন দিতে পারি, এবং তাকে দৈনন্দিন যে তার লাইফস্টাইল সেগুলোকে আমরা একটু মডিফাই করে দিতে পারি। রেগুলার এক্সারসাইজ, খাওয়া দাওয়া, এগুলো সম্পর্কে বলতে পারি। এবং এভাবেই যদি ওষুধ দিয়ে থাকে, তাহলে এখন বলা হয়ে থাকে যে অন্তত 9 বছর পর্যন্ত এই ওষুধ সে চালিয়ে যেতে পারে। কারণ দেখুন, যদি একটি মানুষ তার ডায়াবেটিসের জন্য সারা জীবন ওষুধ খেতে পারে, তার প্রেশারের জন্য ওষুধ খেতে পারে, তাহলে কিন্তু এন্ডোমেট্রিওসিসের জন্য ওষুধ খেতে পারে। আর যদি যেই নারীটি বাচ্চা চাচ্ছেন, যে উনি বাচ্চা চান, তাহলে তার ডিটেলস হিস্ট্রিতে আমাদের চলে যেতে হবে, যে তার ডিউরেশন, কত বছর বিয়ে হয়েছে, কত বছর ট্রাই করছে। যদি এরকম হয় যে তার রোগটি মৃদু এবং তার টিউবগুলো ভালো আছে, তার ওভারি রিজার্ভ ভালো আছে, তখন কিন্তু আমরা তাকে স্বাভাবিকভাবেই বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে বলতে পারি। কিংবা আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে আইইউআই করতে পারি। কিন্তু রোগ যদি খুব মানে বিস্তার লাভ করে, যে চারিদিকে ছড়িয়ে গিয়েছে, জমাট বেঁধে গিয়েছে, ওভারিটা যেখানে থাকার কথা সেখানে নেই, কিংবা টিউবগুলো যেখানে থাকার কথা সেখানে নেই, কারণ এটি একটি ক্রনিক, বলা হয় যে ক্রনিক ডিজিজ, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা ডিজিজ, এবং এখানে ক্রমাগত একটি প্রদাহ তৈরি করে। প্রদাহ তৈরি করে টিউব, ওভারি সব কিছুই এমনভাবে একটা পজিশনে নিয়ে যায় যে নর্মাল যে পজিশন, সেই পজিশনটা থাকে না, যার জন্য তার বাচ্চা হতে সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ওষুধ দিয়ে থাকি, এবং যদি ওষুধে অর্থাৎ মেডিসিনে কাজ না হয়, হরমোনে কাজ না হয়, তখন আমরা সার্জারিতেও যেতে পারি। তবে সার্জারির আগে কিন্তু আমাদের চিন্তা করতে হবে তার ওভারিয়ান রিজার্ভ কেমন, অর্থাৎ তার মা হওয়ার জন্য যে ডিম্বাণুর যে পরিমাণ, সেই পরিমাণটি মানে অপারেশনের আগে নির্ণয় করে নিতে হবে, এবং অপারেশনের পরেও দেখে নিতে হবে। এটা খুবই জরুরি। এন্ডোমেট্রিওসিসে বয়স ভেদে যে মেডিকেল ট্রিটমেন্টস আপনি বলছিলেন, যে এক্ষেত্রে মেডিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ লাইফস্টাইল মডিফিকেশন আমরা করে থাকি, তো কি ধরনের মেডিকেল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়? শুরুতে যেটা আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, যদি সে ওবেস থাকে অবশ্যই তাকে আমরা ওয়েট রিডাকশন করতে বলি, আমরা প্রচুর কালারফুল শাকসবজি খেতে বলি, রেড মিট অ্যাভয়েড করতে বলি, কারণ রেড মিট বলা হয়ে থাকে যে ইনফ্লামেশন বা প্রদাহকে আরও ত্বরান্বিত করে থাকে। এগুলো তো আছে। প্লাস মেডিকেল থেরাপির মধ্যে আমরা সাধারণত ব্যথানাশক, এনএসআইডি যেগুলো আছে সেগুলো দিই, সাথে প্রোজেস্টিন নামে কিছু ওষুধ আছে, সেগুলো দিতে পারি। কিংবা কখনো কখনো আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়েও এটাকে দমিয়ে রাখতে পারি। ওরাল কন্ট্রাসেপটিভ পিলে না হলে আমরা কখনো কখনো লং টার্ম 5 বছরের জন্য মিরেনা নামে একটা সিস্টেম আছে, যেটাকে এলএনজি যেটা, সেটা দিয়ে থাকি 5 বছরের জন্য। আমাদের দেশে মিরেনা নামে কিংবা ইলোরা নামে পাওয়া যায়। তারপর যদি না হয়, তাহলে আমরা
গোনাডোট্রপিন হরমোন অ্যান্টাগনিস্ট কিংবা অ্যাগনিস্ট দিয়েও ট্রিটমেন্ট করতে পারি। কারণ আসার কথা আগে কিন্তু আমাদের দেশে এই সমস্ত অ্যাডভান্স ট্রিটমেন্ট হতো না, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন এই নিউজেস্ট কিংবা অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। আপনি জেনে অবাক হবেন যে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতেও কিন্তু এই অ্যাগনিস্ট যেগুলো নিউজেস্ট আমাদের দেশে অ্যাভেলেবল, ওদের দেশে কিন্তু এগুলো নেই, এবং এগুলি খেয়ে রোগীরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্টের সার্জিক্যাল কি ধরনের অপারেশন এবং এটিতে কোনো ঝুঁকি আছে কিনা? ঝুঁকি তো আছেই, কারণ আমি আগেই বলেছি যে ল্যাপারোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। তো আমরা যদি ল্যাপারোস্কোপি করতে চাই তাহলে আমরা সাধারণত দেখি যে তার এন্ডোমেট্রিওমা কিংবা চকলেট সিস্টটা কতটুকু সাইজ, এবং বলা হয়ে থাকে যে এটা লেস দেন 3 সেন্টিমিটার হলে আসলে মেডিকেল ট্রিটমেন্টে যাওয়া, মোর দেন 3 সেন্টিমিটার কিংবা 5 সেন্টিমিটার কিংবা তারও বেশি, তার খুব সিভিয়ার পেইন, যে পেইনটাকে সে সহ্য করতে পারছে না, সে বাচ্চা নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু তার ওভারিয়ান রিজার্ভ দেখতে চাই, এমএইচ লেভেলটা দেখে নিই আমরা। দেখে তারপর আমরা ল্যাপারোস্কোপিতে চলে যাই। ল্যাপারোস্কোপি যেটা বলা হয় যে আসলে পার্শিয়াল সিস্টেক্টমি করার জন্য, কারণ এই যে এন্ডোমেট্রিওসিস ও করে কি ওভারিতে এত চাপ প্রয়োগ করে যে যার জন্য ওভারির যে ডিম্বাশয় কিংবা ডিম্বাণুর যে কোয়ালিটি এগুলোকে নষ্ট করে দেয় এবং এটার পরিমাণটাকে কমিয়ে দেয়, যার জন্য আমরা যদি পুরো সিস্টেক্টমি করে নিয়ে আসি তখন দেখা যায় যে সব কিছু নিয়ে চলে আসলে তার রিজার্ভ আরও কমে যেতে পারে। তবে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় রিসেন্ট যেটা আসছে যে অ্যালকোহল জাতীয় কিছু ওষুধ আছে, সেটা দিয়েও আমরা ওখানে ওই জায়গাটা পুড়িয়ে দিয়ে আসি এবং তারপরে হয়তো আমরা প্রজেস্টেন স্টার্ট করি। তাতে দেখা যায় যে রুগীর আর সেই সিস্টটা ওইভাবে আর ফিরে আসে না এবং পরবর্তীতে তার গর্ভধারণের সমস্যা হয়। তবে যদি এরকম হয় যে সিভিয়ার এন্ডোমেট্রিওসিস এবং বাচ্চা চান তাহলে কিন্তু আধুনিক চিকিৎসা আইভিএফ কিংবা ইক্সিও করা সম্ভব। আচ্ছা, চমৎকার বলেছেন ম্যাম। আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখনও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুইটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে।
তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। ম্যাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আসলে আরও অনেক কিছু জানবার ছিল, তারপরেও আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে অনুষ্ঠান শেষ করবার আগে সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো উপদেশ বা পরামর্শ রয়েছে কিনা? অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মাসিকের ব্যথাকে কখনোই হালকাভাবে নেবেন না, কারণ এই ব্যথাই হতে পারে একসময় আপনার জন্য একদম মরণঘাতী একটি সমস্যা। কাজেই যদি আপনার মেয়ের ব্যথা থাকে, আপনার নিজের ব্যথা থাকে, কিংবা আপনার মায়ের এরকম থাকে, যারই থাক না কেন, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, একজন গাইনোকোলজিস্ট শরণাপন্ন হতে হবে। সঠিক সময়ে যদি চিকিৎসা নেন, আর্লি ডায়াগনোসিস যদি হয়, তাহলে অবশ্যই আপনি দ্রুত সুস্থ হবেন এবং সুন্দর, সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এবং আপনার যদি বাচ্চা না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি চিকিৎসা নিয়ে দ্রুত মা হতে পারবেন। ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদের এই স্টুডিওতে এসেছেন এবং আজ আমরা আলোচনা করলাম ব্যথা থেকে বন্ধ্যাত্ব এবং বর্তমান সময়ের অন্যতম আলোচিত একটি বিষয় চিকিৎসা শাস্ত্রে বন্ধ্যাত্ব নিয়ে আমরা কথা বলেছি। আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ব্যথা থেকে বন্ধ্যাত্ব নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নিই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অস্টিও মানে হাড়, আর্থ্রাইটিস হচ্ছে হাড়ের প্রদাহ। অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস সাধারণত আমরা যেটা মেডিকেল টার্মিনোলজিতে বলি ওয়েট বিয়ারিং জয়েন্টসে, যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টে হয়। তাছাড়া মেরুদণ্ডের জয়েন্টেও এটা হয়ে থাকে। এটা হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার বা জয়েন্টের ভিতরে ক্ষয় হয়। কিন্তু কোথায় ক্ষয়, খুব স্পেসিফিকভাবে বলা যায় যে হাঁটু জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ আছে বা তরুণাস্থি আছে, ওখানে ক্ষয়টা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।